মর্নিং অল অফ মাই স্টুডেন্টস। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকেও প্র্যাকটিক্যাল ক্লাস করব আমরা, কারণ ক্লাস 11-এর প্র্যাকটিক্যালটা আমি চেয়েছি মোটামুটি জাস্ট কয়েকটা দিনের মধ্যে তোমাদের সিলেবাসটাকে পুরোটা কমপ্লিট করে দেওয়ার জন্য। এই জন্য মোটামুটি এখন প্র্যাকটিক্যালের পেছনেই একটু ছুটবো। তো তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। আজকেও ক্লাস 11-এর নতুন আরেকটি প্র্যাকটিক্যাল, বৃত্তচিত্র অর্থাৎ পাই ডায়াগ্রাম। দেখো উপরে আমি হেডিং করে রেখেছি ক্লাস 11 বৃত্তচিত্র পাই ডায়াগ্রাম। খুবই সহজ একটা প্র্যাকটিক্যাল এবং খুব ইজিলি তোমরা আশা করি বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। দেখো প্রথমেই বলি, প্রত্যেকটা প্র্যাকটিক্যালে কিন্তু একটা বেস লাইন থাকে। আমি প্রত্যেকটা ক্লাসের আগে কিন্তু একটা করে কথা বলি যে সব রকমের পরিসংখ্যান বা মান দিয়ে সব প্র্যাকটিক্যাল কিন্তু কখনো হয় না। এক একটা প্র্যাকটিক্যালের পেছনে এক এক রকমের কিন্তু পরিসংখ্যানটা দরকার হয়। তো আমাদের এই বৃত্তচিত্র বা পাই ডায়াগ্রামের ক্ষেত্রে এখানে যে পরিসংখ্যানটা দরকার সেটা এক কথায় বলতে গেলে পেশাগত স্ট্রাকচার, যেটা এক একটা এলাকার কিছু মানুষ রয়েছে যারা কিন্তু বিভিন্ন কর্মের সঙ্গে নিজেদেরকে কিন্তু নিযুক্ত রেখেছে। তোমরা কখনোই বলতে পারবে না যে এই গ্রাম বা এই শহরের প্রত্যেকটা মানুষই চাকরিজীবী বা প্রত্যেকটা মানুষই কৃষির সঙ্গে যুক্ত, তা কিন্তু নয়। একটা গ্রাম বা একটা শহরের কিছু কিছু অংশ রয়েছে যারা কিছু পার্সেন্টেজ মানুষ হয়তো সার্ভিসের সঙ্গে যুক্ত, কিছু মানুষ রয়েছে বিজনেসকে তার মেইন টার্গেট হিসেবে ধরে নিয়েছে, কেউ বা কৃষক, কেউ বা মৎস্যজীবী যদি গ্রাম হয়, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম পার্টে কিন্তু ভাগ করা হচ্ছে পেশাগত স্ট্রাকচারটাকে, এবং কিছু মানুষ কিন্তু বেকার অবস্থাতেও রয়েছে। তো আলটিমেটলি একটা পুরো এলাকার, একটা পুরো অঞ্চলের মানুষের কর্মসংস্থানগত যে পরিসংখ্যান, তাকে ভিত্তি করেই কিন্তু আমরা এই প্র্যাকটিক্যালটা করব। এবং এই প্র্যাকটিক্যালের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নতিটাকে কিন্তু ইন্ডিকেট করা। তোমরা নিজেরাই বুঝতে পারবে চিত্রটা যখন আঁকা হয়ে যাবে। যদি তুমি দেখো চিত্রের মধ্যে এমন কিছু ইন্ডিকেট করছে যে কৃষকের সংখ্যাই সবচেয়ে বেশি, তাহলে তোমাকে কি বুঝতে হবে যে অঞ্চলটাই কিন্তু কৃষি প্রধান, অর্থাৎ এটা কিন্তু কখনোই শহর হতে পারে না, কারণ শহরে কখনো কিন্তু কৃষিকাজ হয় না। গ্রাম আলটিমেটলি পুরোটা কিন্তু গ্রামীণ একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। নট অনলি সো, সার্ভিস হোল্ডার একেবারেই কম, খুব লিমিটেড। তাহলে আলটিমেটলি সেখানে শিক্ষাগত যোগ্যতাও কিন্তু অনেকটা কম ছিল, যার জন্য মানুষের কিন্তু সেই লেভেল পার করতে পারেনি বলে তারা কিন্তু চাকরির সঙ্গে যুক্ত নয়। আবার কোনো জায়গায় দেখবে বেকারের সংখ্যা অনেক বেশি, তাহলে আলটিমেটলি সেখানেও কিন্তু একটা শিক্ষাগত লেভেলটা অনেকটাই কিন্তু ডাউন। অর্থাৎ কোনো একটা অঞ্চলের শিক্ষার মান, কোনো একটা অঞ্চলের সার্বিক উন্নয়ন ইত্যাদি জিনিসগুলোকে আইডেন্টিফিকেশন করার জন্য এই প্র্যাকটিক্যালের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো যাই হোক, আমরা ব্যাকগ্রাউন্ডটা বুঝে ফেললাম, এবার আমরা কিন্তু সরাসরি প্র্যাকটিক্যালের মধ্যে যাব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবে। দেখো আমি এটা কোশ্চেন দিয়েছি যে প্রদত্ত পরিসংখ্যানের উপর ভিত্তি করে একটি বৃত্তচিত্র অঙ্কন করো। জাস্ট বৃত্তচিত্র একটা বৃত্তের মাধ্যমে আমরা আঁকবো, সেটা পরে আসছি। মানটা কিভাবে দেওয়া রয়েছে, প্রথমে রয়েছে পেশাগত কাঠামো, তারপর নিচে রয়েছে নিযুক্তির সংখ্যা, অর্থাৎ কোন পেশায় কত মানুষ নিযুক্ত রয়েছে সেই সংখ্যাটাকে আমরা কিন্তু নিচে লিখেছি। পেশাগত স্ট্রাকচারের মধ্যে যেমন প্রথমে রয়েছে কৃষিজীবী, তারপরে রয়েছে মৎস্যজীবী, তারপরে রয়েছে ব্যবসায়ী, তারপরে রয়েছে চাকুরিজীবী, তারপরে রয়েছে ক্ষুদ্র শিল্পে নিযুক্তি, লাস্ট হচ্ছে বেকার, অর্থাৎ যারা কোনো কাজের সঙ্গেই যুক্ত নয় অথচ বয়স তাদের কিন্তু রয়েছে। এবার দেখো নিযুক্তির সংখ্যাতে কৃষিজীবী বলা হচ্ছে 470, মৎস্যজীবী 250, ব্যবসায়ী 300, চাকরিজীবী 60 এবং ক্ষুদ্র শিল্পে নিযুক্তির সংখ্যা 120 এবং সর্বশেষ বেকারে রয়েছে 240। এই যে পুরো মানটাকে আমি দিয়েছি, এই মানটাকে প্রথমত আমাদের একটা ডিগ্রিতে কনভার্ট করতে হবে। কি বললাম? ডিগ্রিতে, পার্সেন্টেজ কিন্তু নয়, এটা পুরো ডিগ্রিতে নিয়ে আসবো। তাহলে কিভাবে আনবো সিস্টেমটা দেখো। এইটুকু পুরোটা তোমার কিন্তু প্রশ্নপত্র, তুমি যখন উত্তর করবে তখন তোমাকে এইটুকু পার্ট তো আবার খাতাতে লিখতেই হবে, দুটো লাইন, অর্থাৎ একটা পেশাগত কাঠামো, একটা হচ্ছে নিযুক্তির সংখ্যা, তার সঙ্গে তোমাকে আরেকটা ঘর কিন্তু করতে হবে। আমি আর নতুন করে লিখলাম না, এই ঘরটার সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেখো আমি আরেকটা করে ঘর কিন্তু বাড়িয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি কি লিখব, এটার মধ্যে আমি লিখব জাস্ট পার্সেন্টেজ, সরি ভুল বললাম, ডিগ্রি। ডিগ্রি চিহ্নও দিতে পারো, ডিগ্রি বলে তুমি উল্লেখ করতে পারো, কোনো সমস্যা নেই। এবার ডিগ্রিটা আমি কি করে পাবো সেই হিসেবটা আমাকে আগে করতে হবে। তো তার আগে পূর্ব শর্ত,
এই যে মানগুলোকে আমি দিয়েছি প্রত্যেকটা মান, এই প্রত্যেকটা মানগুলোকে তুমি আগে যোগ করবে। যোগ করে তোমার একটা টোটাল মান দরকার। এই 470 প্লাস 250 প্লাস 300 প্লাস 60 প্লাস 120 এবং প্লাস লাস্টে 240। তো তোমাদের সুবিধার্থে আমি যোগটা করে নিয়েছি। টোটালটা যোগ করে মানটা দাঁড়াচ্ছে, দেখো এখানে আইডেন্টিফাই করে নিয়েছি আমি, 1440, 1440। তোমরা পারলে পরে যোগটা করে নিও। এগুলো প্রত্যেকটা মানকে যোগ করে আমি পেয়েছি কত, 1440। এই মানটাকে আমার জানা থাকলো। এবার আমি ডিগ্রিটা কি করে পাবো? দেখো, একটা বৃত্ত ধরে নাও, এইটা হচ্ছে পুরো একটা এলাকা, পুরো একটা অঞ্চল, যে অঞ্চলের উপর ভিত্তি করে আমরা এই মানগুলোকে দেওয়া হয়েছে। এই পুরো একটা অঞ্চলের মধ্যে কিন্তু সমস্ত মানুষগুলো কিন্তু রয়েছে। তাহলে এই পুরো বৃত্তের পরিধি কত, 360 ডিগ্রি। কারণ আমরা জানি সে ছোট বৃত্ত হোক আর বড় বৃত্ত হোক, একটা বৃত্তের পরিধির মান কত, 360 ডিগ্রি। এবার এই 360 ডিগ্রির মধ্যে টোটাল কতগুলো মানুষ রয়েছে, যে মানটা পেলাম 1440, টোটাল যোগ করে আমরা যে মানটা পেয়েছি। তাহলে কি বললাম, বৃত্তের পরিধি 360 ডিগ্রি আর টোটাল সেই এলাকার কর্মক্ষম মানুষের সংখ্যা কত, 1440। তাহলে দেখো, এইটার উপর ভিত্তি করে আমি কিভাবে একটা ঐকিক নিয়মে অঙ্ক করব। খুব সহজ কিন্তু জিনিস, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। আমি এইভাবে লিখতেই পারি যে 1440 জনের জন্য টোটাল ডিগ্রি হচ্ছে কত, 360 ডিগ্রি, কারণ টোটাল মানুষ আর টোটাল বৃত্তের পরিধি কত, 360। অতএব একজনের জন্য কত হবে তাহলে, 360 ডিগ্রি বাই কত, 1440। বুঝতেই পারছো? আর ফার্স্ট আমরা মান বার করব কত, 470। অতএব 470 জনের জন্য 360 ডিগ্রি ইন্টু কত, 470 বাই 1440। এই যে মানটা আমি পেলাম, এই মানটা এবার ক্যালকুলেট করলেই আমার কিন্তু ডিগ্রিটা বেরিয়ে আসবে, কারণ ডিগ্রিটা আমি কিন্তু ডান দিকে রেখেছি। 1440-এর জন্য 360 ডিগ্রি নর্মাল, একের জন্য কত, 360 ডিগ্রি বাই 1440, এবং 470-এর জন্য 360 ডিগ্রি বাই 1440 ইন্টু 470। এবার কাটাকাটি সুবিধার্থে এইটা কাটাকাটি করলে দেখবে তোমার আসবে 4। এবার 4 কাটাকাটি করার পর এবার 4 দিয়ে আমাকে 470-কে ভাগ করতে হবে। এইটা ভাগ করলে আমরা পাবো, দেখো এই মানটা পাবো। আমি তোমাদের সুবিধার্থে মানগুলোকে আগেই বার করে নিয়েছি যাতে এখানে সময়টা কম লাগে। তাহলে তোমার টোটাল দাঁড়াবে এখানে 117.5। কিন্তু পয়েন্ট তো রাখতে পারবো না। হ্যাঁ, রাখতে পারবো। যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে, জিওগ্রাফি অনার্স নিয়ে যারা যখন পড়বে, তখন তোমাকে কিন্তু এখানে অনেক কিছু করতে হবে, ডিগ্রি, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড। কিন্তু এক্ষেত্রে তোমাদের ডিগ্রিটাই লাস্ট, মিনিট বা সেকেন্ডের কোনো প্রয়োজন নেই। দ্যাটস ওয়াই আমরা পয়েন্টের পরের মানটা কিন্তু রাখবো না। তাহলে হিসেবটা কি, পয়েন্টের পরে আমাদের মান বেরিয়েছে কত বললাম, ভাগ করে 117.5। পয়েন্টের পরে যে সংখ্যাটা থাকে সেটা যদি 5 বা 5-এর বড় হয়, তাহলে আগের সংখ্যার সঙ্গে আমরা 1 যোগ করে নিই। এটা আমাদের নিয়ম একটা। তাহলে এটা কত আছে, 5। তাহলে আলটিমেটলি 117-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, 118। যদি আজকে এখানে থাকতো 117.4, তাহলে কিন্তু আমরা 117ই রাখতাম, 18 কিন্তু করতাম না। 5 বা 5-এর বড়, অথবা 117.7 থাকতো, 7, তাহলেও আমরা কিন্তু 1 যোগ করতাম। তাহলে বুঝে গেছো এই মানটা কত হচ্ছে, 118 ডিগ্রি। তাহলে এখানে আমরা টোটাল কত পেলাম, 118 ডিগ্রি। সেম ভাবে আমি আরেকটা তোমাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আবার তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আরো ক্লিয়ার হবে। আবার একই লাইন লিখবো যে 1440 জনের জন্য ডিগ্রি কত, 360 ডিগ্রি। অতএব একজনের জন্য কত, 360 ডিগ্রি বাই 1440। অতএব এবার আমরা বার করব 250-এর জন্য। অতএব 250 জনের জন্য কত হচ্ছে, 360 বাই 1440 ইন্টু 250। এটাকে ক্যালকুলেশন করলে তোমার যে মানটা দাঁড়াবে, এটাও আমি বার করে রেখে দিয়েছি, 62.5, 62.5। এটাও দেখো 0.5 আছে, মানে এখানে কত ধরতে পারি আমরা, 63। কেন 63, কিছুক্ষণ আগে বোঝালাম। যেহেতু 5 বা 5-এর বড় 5 রয়েছে, দ্যাট মিনস 62-র সঙ্গে আমরা 1 যোগ করে কত হলো, 63। সেম একই রকম ভাবে আর আমি বার করব না, এটা 63 ডিগ্রি হলো।
এবার তার পরের মানটা দেখো বেরিয়েছে আমাদের 75 ডিগ্রি, সেম সিস্টেমে। এবার বার করবো কত দিয়ে? 300 দিয়ে। বুঝতেই পারছো সিস্টেমটা। তারপরটা কত হবে? 15 ডিগ্রি, 60 দিয়ে বার করা হয়েছে। তারপরটা বেরিয়েছে 30 ডিগ্রি, এটা 120 দিয়ে বার করেছি। আর লাস্ট বেরিয়েছে কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা 240 দিয়ে মান বার করা হয়েছে। তাহলে দেখো প্রত্যেকটা মানগুলোকে আমরা কিন্তু লিখে ফেললাম, কি করে বেরোলো সেই সিস্টেমটাও আমরা কিন্তু বুঝে ফেলেছি। এইবার আমরা যে পার্টটা করব, পুরো অঙ্ক আমাদের কিন্তু কমপ্লিট। তোমার অঙ্ক ঠিক না ভুল সেইটা বিচার করার জন্য তোমাকে এই ডিগ্রিগুলোকে কিন্তু একটু যোগ করতে হবে। যোগ করে যদি তুমি দেখো তোমার 360 ডিগ্রির আশেপাশে হয়েছে, কারণ যেহেতু পয়েন্টের ব্যাপার ছিল একটু এদিক ওদিক কিন্তু হতে পারে, 360 তোমার হতে হবে। সেটা 359ও হতে পারে, আবার 361ও হতে পারে, এর মধ্যেই থাকবে। কখনো যোগ করে তুমি যদি দেখো 347, তোমার অঙ্ক কিন্তু ভুল। বা কখনো যদি দেখো 377, তোমার অঙ্ক কিন্তু ভুল। অর্থাৎ 360-এর মানটাই হবে, তার একটু এদিক ওদিক কিন্তু হতে পারে। চলো আমরা দেখে নিই যোগ করে মানটা ঠিকঠাক হলো কিনা। 118, তার সঙ্গে যোগ করব 63, তার সঙ্গে 75, তার সঙ্গে 15, তার সঙ্গে 30, লাস্টে হচ্ছে 60। তাহলে 5 5 10 আর 8 কত? 18 আর 3 কত হচ্ছে? 21, 21-এর 1 হাতে 2, 6 আর 2 কত? 8, 8 3 কত? 11, 11 একে 12, 12 আর 7 কত হচ্ছে? 19, 19 আর 6 কত? 25, 25 আর 1 কত? 26-এর 6 হাতে 2, 2 আর 1 কত? 3। দেখো কত হচ্ছে? 361। যেহেতু আমরা পয়েন্টের পরে 5 ছিল বলে আমরা 1 প্লাস করে করে নিয়েছি, ওই জায়গায় কিন্তু আমাদের 1 মান কিন্তু এক্সট্রা হয়েছে। নো প্রবলেম। কি বললাম? 360-এর জায়গায় 361 হতে পারে বা 359 হতে পারে, তার থেকে কম বেশি কিন্তু হবে না। তাহলে আমরা মোর অর লেস আমাদের অঙ্ক কিন্তু ঠিকঠাক পথে চলছে, আমরা মানটা পেয়ে গেছি। এবার আমরা কিন্তু ছবি আঁকবো। এবার ছবির ব্যাপারটার জন্য আমাদের এখানেই ছবিটা হয়ে যাবে। একটু তোমাদের মাথায় রাখতে হবে ছবিটা কিভাবে আঁকবো। প্রথমেই আমি একটা বৃত্ত এঁকে নেব। এবার বৃত্তের কিন্তু কোনো মাপ নেই, আমি আমার বোর্ডের সাপেক্ষে এত বড় বৃত্ত করেছি। তোমরা বিশাল বড় বৃত্ত কিন্তু খাতার মধ্যে কখনো করতে যাবে না, তাহলে দেখতে কিন্তু খুব অড লুকিং, খুব খারাপ লাগবে দেখতে। তাহলে এই যে পুরো বৃত্তটা করেছি, বৃত্তের একটা কি থাকবে? সেন্ট্রাল পয়েন্ট থাকবে। এবং সেন্ট্রাল পয়েন্টকে বেস করে প্রথমেই তোমরা ওপরে একটা 90 ডিগ্রি কোণ টেনে রাখবে, একদম স্ট্রেট ওপরের লাইন, এটাকে টেনে রাখবে। এবার তোমাদের যে কাজটা হবে, খুব মজার জিনিস কিন্তু, একটু ভালো করে মার্ক করো। তোমার প্রথম ডিগ্রি কত আছে? 118 ডিগ্রি। তুমি এই চাঁদা, এটাকে বলা হয় প্রোটেক্টর, এই চাঁদাটার 0 ডিগ্রি যেটা রয়েছে, এই সেন্ট্রাল যে পয়েন্ট প্লাস চিহ্ন যেখানে মিট করেছে, সেইটা সেন্ট্রাল পয়েন্টে বসাবে। বসিয়ে 0 ডিগ্রিটাকে ওপরে এই রেখা বরাবর রাখবে। রেখা বরাবর পর তুমি বুঝতেই পারছো বৃত্তটা এখানে বড় হয়ে গেছে, আমার প্রোটেক্টরটা কিন্তু ছোট হয়ে গেছে। যেহেতু আমি বোর্ডে কাজ করছি, এত বড় প্রোটেক্টর আমার কাছে এই মুহূর্তে নেই। তোমরা খাতায় যখন করবে তখন কিন্তু দেখবে বৃত্তটা ছোট, প্রোটেক্টরটা কিন্তু অনেকটা বড়। দ্যাটস নট ফ্যাক্টর। তো এবার 118 তুমি কিভাবে পাবে? দেখো এইটার মধ্যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই যে 100, 110, 120, 120-র আগে দুটো পয়েন্টে দাগ দিলে তোমার এটা কত হয়ে গেল? 118। এই দেখো ছোট্ট একটা বিন্দু কিন্তু আমি দিয়েছি। এই বিন্দুগুলো তোমাদের পড়বে বৃত্তের কিন্তু বাইরে, যেহেতু ওটা ছোট এটা হবে বড়। এবার এই বিন্দুটাকে টার্গেট করে তুমি এখানে একটা রেখা টেনে ফেলবে। ফার্স্ট পয়েন্ট তোমার হয়ে গেল। এবার বৃত্তটাকে মধ্যে আবার আমি এই প্রোটেক্টরটাকে বসাবো, তবে 0 ডিগ্রি আর ওপরে রাখবো না। যে রেখাটাকে টেনেছি সেই রেখা বরাবর আবার কিন্তু 0 ডিগ্রিটাকে বসাবো। দেখো প্রোটেক্টরটা কিভাবে ঘুরে গেল। 0 কিন্তু আর কিন্তু ওপরে নেই, ভালো করে বোঝো। 0 কিন্তু আবার কোন দিকে? যে রেখাটাকে আমি টানলাম এখন, সেই রেখা বরাবর কিন্তু 0 রেখাটাকে রেখেছি। তারপরে ডিগ্রি কত? 63 ডিগ্রি। আবার এখান থেকে 10, 20, 30, 40, 50, 60, এই হচ্ছে 63, 63। তাহলে এই বিন্দু বরাবর আবার একটা রেখা টানবো এই পজিশন বরাবর। তারপরে কত হচ্ছে? 75 ডিগ্রি। 0 ডিগ্রিকে আবার এই রেখা বরাবর বসাবো, এটা কিন্তু ঘুরতেই থাকবে কন্টিনিউয়াসলি। তাহলে আবার 0 ডিগ্রি বসাচ্ছি, কত হচ্ছে? 75। এই যে আমরা 70, এই হচ্ছে 75। আবার একটা বিন্দু পেয়ে গেলাম, এই বিন্দুকে টার্গেট করে আবার একটা রেখা টানবো, এটা গেল 75। তারপরে হচ্ছে 15, 15, আবার 0 ডিগ্রি এখানে বসাবো, এটা কিন্তু ঘুরতেই থাকবে কন্টিনিউয়াসলি। এই হচ্ছে 15।
ছোট্ট বিন্দু পেলাম, এই বরাবর একটা রেখা টানলাম, এরপরে 30 এবং 60, আবার 0 ডিগ্রি এখানে বসাবো, বসিয়ে দেখো এখানে কত পাচ্ছি 30। এই যে আমরা 30-এর মানটা পেলাম, 30 বরাবর টানলাম, বাকি 60 কিন্তু আর বার করতে হবে না, কারণ আলটিমেটলি তুমি ঠিকঠাক আঁকা থাকলে 60, দেখো এখানে কিন্তু একেবারে 60 হয়ে গেছে, বাকি পার্টটা হয়ে গেছে। তাহলে তোমার ফার্স্ট ঘরটা পেলাম 118, এটা কত পেলাম 63, এটা কত পেলাম 75, এটা কত পেলাম 15, এটা পেলাম 30, আর বাকি ওপরের পার্টটা হচ্ছে 60। বৃত্তচিত্র, দেখো নামটাই বৃত্তচিত্র, বৃত্তটাকে আমরা ডিভাইড করব। এবার দেখো তোমার কাজটা কি হচ্ছে, আমি এখানে এক এক জায়গায় এক একটা চিহ্ন দেব, চিহ্ন দিয়ে মার্কিং করব। তুমি রংও ইউজ করতে পারো, কালারও করতে পারো। এই জায়গায় সাপোজ আমি এরকম একটা করে বিন্দু দিলাম ফার্স্ট ঘরটার জন্য, দেখতেই পাচ্ছ এটা একটা মার্ক করলাম। এইখানটাতে আমি আরেকটু অন্য চিহ্ন দিলাম, আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে। এটা হয়ে গেল। এইখানে মনে করো আমি এরকম চিহ্ন দিলাম একটা, যেহেতু আমার কাছে বিভিন্ন ডিফারেন্ট কালারগুলোকে নেই, আমাকে চিহ্নগুলোই দিতে হবে, আমার কাছে কোনো অপশন নেই। নেক্সট এটাতে আমরা এরকম শেড দিয়ে দিলাম, হয়ে গেল। এটাতে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, আর এটাতে আমরা কি করলাম একদম পুরো এরকম একটা চিহ্ন আমি দিয়ে দিলাম। মানে তোমাকে বিভিন্ন চিহ্নগুলোকে এখানে দিতে হবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। সুন্দর লাগার থেকেও বড় কথা আইডেন্টিফিকেশন। এবার তুমি দেখো আমার সব থেকে বেশি কিন্তু মান ছিল, যতগুলো মান দিয়েছিলাম 470, 250, 360, 120, 240, তার মধ্যে সবচেয়ে বেশি মান কোনটা ছিল 470। দেখো এর বৃত্তের মধ্যে এর পার্টটাই কিন্তু সব থেকে বড় আমরা পেয়ে গেছি। মানে এই এলাকার মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিজীবী। তারপরে দেখো কত আছে 250, এই ঘরটা 300, আর একটু কিন্তু বেড়ে গেছে, এর থেকে বেড়ে গেছে, মানে মৎস্যজীবীর থেকে ব্যবসায়িক পরিমাণটা কিন্তু বেশি। আবার তুমি দেখো চাকরিজীবী একেবারে কম, লিমিটেড, ছোট্ট জায়গা, মানে সেই এলাকার গ্রামের মানুষ বা এলাকার মানুষ কিন্তু খুব কম সংখ্যক মানুষ চাকরির সঙ্গে যুক্ত। ক্ষুদ্র শিল্পে কত 30 ডিগ্রি, এটাও কিন্তু খুব কম। আবার বেকারের সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে গেছে 60 ডিগ্রি, অর্থাৎ 240। তাহলে দেখো এবার তোমাকে একটা সূচিপত্র করতে হবে। সূচিপত্রের মধ্যে ডায়াগ্রামগুলোকে এরকম করে দেবে, মানে চিহ্নগুলোকে, কারণ এটা এরকমই নিয়ম রয়েছে। এরকম চিহ্নটা কেন, কারণ এটা একটা বৃত্তের অংশ, ওই জন্য এভাবে দেওয়া হয়। তো আমি একটু ওপরে লিখে দিই, তাহলে জায়গাটা পাবো। কটা রয়েছে 1 2 3 4 5 6, 4টে হয়েছে, আমি এখানে আরো দুটো করে দিলাম, 6টা হলো। তাহলে তুমি দেখো প্রথমে যে চিহ্নটা তুমি দিয়েছো ডট 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 চিহ্ন, এটা লিখে দিতে হবে কৃষিজীবী। তারপরটা তুমি এরকম চিহ্ন দিয়েছো, এখানে লিখবো আমরা কি মৎস্যজীবী। তারপরে কি চিহ্ন আছে তোমার ক্রস, ক্রস চিহ্ন আছে, যা চিহ্ন রয়েছে পরপর ক্রস চিহ্নে আমরা কি লিখবো ব্যবসায়ী। তারপরে রয়েছে কি এরকম চিহ্ন, এটাকে কি দেবো আমরা চাকুরিজীবী। তারপরে কি চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন, এটাকে কি দেবো আমরা ক্ষুদ্র শিল্পে নিযুক্তি। সর্বশেষ আমরা যেটা দেবো বেকার, এই যে পুরো রাউন্ড এটা লিখে দেবো হচ্ছে বেকার। তাহলে আমাদের আলটিমেটলি সূচিপত্র করা হয়ে গেল, ছবিটাও আইডেন্টিফিকেশন হয়ে গেল, ওপরে হেডিং করব আমরা বৃত্তচিত্র। ঠিক আছে, নিচে কোনো স্কেল লেখার কোনো দরকার নেই, কারণ এখানে স্কেলের কিন্তু কোনো ফাংশন নেই, শুধুমাত্র ডিগ্রিটা আসছে। আমার ছবি আঁকা কিন্তু পরিপূর্ণ কমপ্লিট। তাহলে দেখো আমরা প্রশ্ন কিভাবে হয় আমরা দেখে ফেললাম, প্রশ্নের মানগুলো কিসের উপর ভিত্তি করে হয় সেটাকে আমরা বুঝে ফেললাম, প্লাস মানগুলো থেকে কি করে ডিগ্রি বার করতে হয় সেটাকে আমরা শিখে ফেললাম। এবার ওই ডিগ্রিগুলো দিয়ে কিভাবে ছবি আঁকতে হয় সেটাও কিন্তু আমরা শিখে ফেললাম। এবং লাস্টে এটার উপর বেস করে একটা সূচিপত্র মাস্ট তোমাকে কিন্তু করতে হবে, এটা আইডেন্টিফিকেশন, এটাকে দেখাতেই হবে। তাহলে স্টুডেন্টস আজ এই পর্যন্তই। এই প্র্যাকটিক্যালটা খুব মনোযোগ সহকারে তোমরা শিখে ফেলো, এবং যদি কারো কোনো অসুবিধা হয় একটু টেনে নিয়ে তোমরা ব্যাকে গিয়ে আবার ভালো করে বুঝে নিতে পারো।
তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় কমেন্ট বক্স তো আছেই, কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য। তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এই মুহূর্তে দেখছো নতুন, সাবস্ক্রাইবটা করে ফেলো, আর অবশ্যই পাশের বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না, কারণ ওটা ক্লিক না করলে তুমি পরবর্তী ভিডিও কিন্তু আর একটাও পাবে না। তো যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য তোমাকে সেটা করতেই হবে। নট অনলি সো, যত পারবে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। আজ এই পর্যন্তই, টাটা।